একটা মেয়ে বিয়ের আগে টাকাওয়ালা ছেলে খুঁজলে যদি ভুল হয়, তাহলে ছেলেরা যে বিয়ের আগে সুন্দর মেয়ে খোঁজে, এটাও ছেলেদের ভুল। আরে বিয়ের পর একটা মেয়ের দায়িত্ব একটা ছেলেকেই নিতে হয়। তাই একটা মেয়ের বিয়ের আগে অনেকটা ভাবতে হয় যে কার হাত ধরছি, সে আমাকে ভালো রাখতে পারবে কিনা। আরে ভাঙা নৌকায় আপনিও নদী পার হতে চাইবেন না। যে নৌকা মাঝপথে যে ডুবে যায়, সে নৌকায় আপনিও কখনো উঠবেন না, এটাই স্বাভাবিক। আর আপনি যদি সময় মতো কেরিয়ারের পিছনে না ছুটে মেয়েদের পিছনে ছোটেন, তাহলে ভুলটা আপনার, মেয়েদের না। মানুষের জীবন ভাবতে ভাবতেই শেষ হয়ে যায়। একটি মধ্যবিত্ত ঘরের ছেলে, সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতো সে বড় হয়ে একটি 3 তলা বাড়ি বানাবে। তারপর সে মনে মনে ভাবতে লাগলো 3 তলা বাড়ি বানাতে হলে আমাকে মানুষের মতো মানুষ হতে হবে, ভালোভাবে লেখাপড়া করতে হবে। তারপর সে লেখাপড়া করতে লাগলো, লেখাপড়া শেষ করে সে ভাবতে লাগলো আমার এখন একটি ভালো চাকরি করতে হবে। চাকরি পাওয়ার পর সে ভাবতে লাগলো এখন আমার একটি বিয়ে করতে হবে। তারপর সে একটি বিয়ে করলো, বিয়ে করার পর আবার সে ভাবতে লাগলো এখন আমাদের ঘর আলোকিত করতে একটি সন্তান লাগবে। তারপর সে একটি সন্তানও নিল। সন্তান হওয়ার পর সে ভাবতে লাগলো এখন আমার এই সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে লেখাপড়া শেখাতে হবে। তারপর তার সন্তান বড় হলো, লেখাপড়া শেষ করলো, একটি ভালো চাকরিও নিল। তবে তার বাবার সেই স্বপ্নটা 3 তলা বাড়ি এখনো করা হয়নি। তখন সে ভাবতে লাগলো এখন আমার সেই 3 তলা বাড়িটা বানাতে হবে। তারপর সে মনের মতো করে সেই বাড়িটা বানালো, যেমন তার স্বপ্ন ছিল ঠিক তেমনই বানালো। নিজ হাতে সাজিয়ে গুছিয়ে বাড়িটা বানালো। বাড়িটা কমপ্লিট হওয়ার পর সেই বাড়িতে উঠলো, কিন্তু বাড়িতে ওঠার কিছুদিন পরেই লোকটা মারা গেল। সত্যি মানুষের জীবন ভাবতে ভাবতেই শেষ হয়ে যায়। একজন রাজা তার 3 মন্ত্রীকে ডেকে এনে 3টি বস্তা হাতে ধরিয়ে দিয়ে বলল, জঙ্গল থেকে যে সবার আগে সব থেকে সুন্দর ফলগুলো বস্তা ভরে আনতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। এটা শুনে 3 মন্ত্রী সেই 3টা বস্তা নিয়ে জঙ্গলে চলে গেল। প্রথমজন মনে মনে ভাবলো যেহেতু রাজা ফল চেয়েছে, সেহেতু জঙ্গলের সব থেকে ভালো ফলগুলো দিয়ে আমার বস্তা ভরতে হবে। তারপর সে জঙ্গলে সব থেকে ভালো ফলগুলো দিয়ে বস্তা ভরে ফেললো। দ্বিতীয়জন মনে মনে ভাবলো রাজার কি আর এত সময় আছে বস্তা খুলে দেখার, আমি প্রথমে কিছু পচা ফল দিয়ে মুখের মধ্যে কিছু ভালো ফল দিয়ে বস্তা ভরে নিয়ে যাই, রাজা খুলে দেখলেও কোনো সমস্যা নাই। তৃতীয়জন মনে মনে ভাবলো রাজা এত ফল দিয়ে কি করবে, ওরা দুজন তো ফল নিবেই, আমি বরং বস্তা মাটি ভরে নিয়ে যাই, রাজা তার খুলে দেখবে না। এই বলে সে মাটি দিয়ে বস্তা ভরে রাজার দরবারে চলে গেল। রাজা 3জনকে দেখিয়ে অনেক খুশি হলো। তৃতীয়জন মনে মনে ভাবতেছে আমার চালাকিটা কাজে লেগেছে, রাজা তার খুলে দেখলো না। তারপর রাজা অনেকক্ষণ চুপ থাকার পর বলল এই 3 মন্ত্রীকে কারাগারে দেওয়া হোক, আর তাদের খাদ্য হিসাবে দেওয়া হোক তাদের আনা 1 বস্তা করে ফল। যেই কথা সেই কাজ। তারপর তাদের 3জনকে কারাগারে দেওয়া হলো, আর খাদ্য হিসাবে দেওয়া হলো তাদের 1 বস্তা করে ফল। প্রথমজন তার ভালো ভালো ফল খেয়ে 7 দিন অনায়াসেই কাটিয়ে দিল। দ্বিতীয়জন তার ভালো ফলগুলো 2 দিন খেলো, তারপর খিদার জ্বালায় সেই পচা ফলগুলোই খেলো। পচা ফলগুলো খেয়ে সে অসুস্থ হয়ে গেল, আর তৃতীয়জন না খেতে পেরে মারা গেল। এই গল্প থেকে আমরা কি শিখলাম জানেন? আপনারা যারা লেখাপড়া করতেছেন তারা যদি এই মূল্যবান সময়টা লেখাপড়ার পিছনে লাগান, তাহলে কর্মক্ষেত্রে গিয়ে আপনার কষ্টের প্রতিদানটা আপনি পেয়ে যাবেন। আর যদি এখন অবহেলা করেন, লেখাপড়া না করেন, তাহলে আপনার অবস্থাও হবে ওই 3য় মন্ত্রীর। সেদিন রাতে বাসায় ফেরার সময় চায়ের দোকানে চা খেতে গেলাম, গিয়ে দেখলাম একজন বয়স্ক বৃদ্ধ প্রতিবন্ধী নারী দোকানের সামনে দাঁড়িয়ে আছে। আমার দেখে মায়া হলো, জিজ্ঞেস করলাম চাচি চা খাবেন? কিন্তু তার উত্তর শুনে আমি থ হয়ে গেলাম। তার উত্তরটা ছিল এমন, না বাবা আমি চা খাবো না, আমি এখানে চায়ের দোকান বন্ধ করলে তোমাদের বসার জায়গায় ঘুমাই, মাঝে মাঝে তো দোকানদার পানি ঢেলে যায়, তখন আমার ঘুমাতে অনেক কষ্ট হয়। এটা শুনে আমি তার হাতে কটা টাকা দিয়ে বললাম চাচি সকালে নাস্তা করে নিয়েন। সে অনেক খুশি হলো আর আমার জন্য দোয়া করলো, আর বলতে লাগলো বাবা আমার যখন বাবা মা ছিল তখন আমার কোনো কষ্ট ছিল না, বাবা মা মারা যাওয়ার পর ভাই ছিল, ভাইয়ের কাছে থাকতাম, কিন্তু ভাইটাও একটা সময় মারা যায়, এখন আমি এই শহরে শুধু একা, আমার বাড়ি ঘর কিচ্ছু নেই। আমি মনে মনে ভাবতে লাগলাম একজন মেয়ে হয়ে এই শহরে বেঁচে থাকাটা কতটা কষ্টের, তার মধ্যে আবার বৃদ্ধ বুদ্ধি প্রতিবন্ধী, তার জীবনটা যে কতটা ভয়ঙ্কর এটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা তো পারি তাদেরকে শুধু 2টা টাকা হাতে ধরিয়ে দিয়ে পালিয়ে আসতে, কিন্তু আমরা কি জানি তাদের জীবন সংগ্রামটা কতটা ভয়ানক? এই শহরে এমন হাজারো মানুষ আছে যাদের বাড়ি নেই, ঘর নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, শীতের বস্ত্র নেই, তারপরেও তারা বেঁচে আছে। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যারা 3 বেলা খেয়ে সুখে শান্তিতে থেকেও সবসময় তাদের মুখে একটা কথাই শুনবেন, ভালো লাগে না, জীবন ভালো লাগে না, এত কষ্ট আর ভালো লাগে না, মরে গেলেই বাঁচি। কখনো কি তাদের সাথে মিলিয়ে দেখেছেন আপনি আমি কতটা ভালো আছি? একজন মানুষ মারা যাওয়ার পরেই বুঝতে পারে না যে সে মারা গিয়েছে, সে প্রথমে ভাবে স্বপ্ন দেখছে, দুঃস্বপ্ন। যেমন আমরা মাঝে মাঝে দুঃস্বপ্ন দেখি, ঠিক সেই রকম বাড়ির মানুষের আত্মনাদ, তাকে গোসল করানো, তাকে কাফন পরানো, তাকে কাটিয়া করে নিয়ে যাওয়া, তাকে জানাজা পড়ানো, তাকে কবর দেওয়া, সবকিছুকেই সে দুঃস্বপ্ন ভাবে। তারপর তাকে মাটি দিয়ে সবাই যখন চলে আসে তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেয়, তখন সে অনেক খুশি হয়, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে যে আমার দুঃস্বপ্নটা কেটে গেছে। তারপর সে তার শরীরে হাত দেয়, তারপর সে তার শরীরে হাত দিয়ে দেখে তার সেই আগের কাপড় চোপড় নেই, শরীরে সাদা কাপড়ে মোড়ানো, মাটির ঘরে সে আবদ্ধ। তখন সে সত্যি বুঝে যায় সে আর এই দুনিয়াতে নেই, সে হয়ে গেছে কবরবাসী। তখন সে চিৎকার করতে থাকে
চিৎকার করে বাড়ির সকল মানুষের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কেউ তার ডাকে সাড়া দেয় না। তখন সে বুঝতে পারে যে কেউ তাকে আর এখান থেকে বাঁচাতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। তখন সে চিৎকার করে আল্লাহকে ডাকতে থাকে, আর সে এত জোরেই চিৎকার করেছে যেমন চিৎকার সে জীবন আর কখনোই করেনি। তখন তিনি যদি ভালো মানুষ হয়, দুইজন ভালো ফেরেশতা এসে তাকে সান্ত্বনা দেয়, আর যদি খারাপ মানুষ হয়, দুইজন খারাপ ফেরেশতা এসে তাকে আরো ভয় বাড়িয়ে দেয়, অনেক ভয় দেখায়। এই ভিডিওটা বিবাহিত মেয়েদের জন্য। তোমার স্বামী যদি অন্য কোনো মেয়ের মায়ায় জড়িয়ে যায়, অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক তৈরি করে, তাহলে ওই সময়টায় তার সাথে খারাপ আচরণ না করে বরং তাকে সুন্দরভাবে বোঝাও। কারণ ওই সময়টায় তুমি যদি তার সাথে খারাপ আচরণ করো, উল্টো আরো তোমার প্রতি তার ঘৃণা জন্মাবে, আর ওই মেয়েটার প্রতি ভালোবাসা বেড়ে যাবে। মানুষ মাত্রই ভুল হয়, মানুষের ভুল হতে পারে। ওই সময়টায় তুমি তাকে বেশি বেশি ভালোবাসা দাও, বোঝাও, সে হয়তো ফিরে আসবে। কিন্তু খারাপ আচরণ করলে কিছুই হবে না, উল্টো আরো সম্পর্কটা ভেঙে যেতে পারে। একটা সম্পর্ক কিন্তু এত সহজ না। তোমাকে যে যতটুকু ভালোবাসে তুমিও তাকে ঠিক ততটুকুই ভালোবাসো। বেশি ভালোবাসতে দেও না, কারণ বেশি ভালোবাসলে আজকাল মানুষ সস্তা বানিয়ে বসে, ছুঁড়ে ফেলে দেয় মূল্যহীন ভেবে। আমি কোনো নির্দিষ্ট একটা দিন 50 টাকার একটা চকলেট কিনে তোমার হাতে দিয়ে বলতে চাই না, প্রিয় আজকে কিস ডে, চলো আড়ালে যাওয়া যাক। আমি কোনো নির্দিষ্ট একটা দিন 5 টাকা দামের একটা গোলাপ কিনে তোমার হাতে দিয়ে বলতে চাই না, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে প্রতিদিন ভালোবাসতে চাই। সূর্য ওঠার আগে তোমার কপালে চুমু খেয়ে বলতে চাই, প্রিয় অনেক ভালোবাসি তোমায়। আমি তোমাকে প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ডে ভালোবাসতে চাই। আমি তোমাকে ভালোবাসার জন্য কোনো নির্দিষ্ট একটা দিনের জন্য অপেক্ষা করতে পারবো না প্রিয়। একমাত্র প্রবাসীর বউরাই জানে অপেক্ষা কি জিনিস। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শুধু অপেক্ষা করে যায় সেই প্রিয় মানুষটার মুখ একটা নজর দেখতে বলে। বিটিএস কি এতটা খারাপ যে আপনি তাকে হিজড়ার সাথে তুলনা করবেন? বিটিএস কে হিজড়াদের সাথে তুলনা করাটা মোটেও ঠিক হয় না। হিজড়ারা জন্মগতভাবে তৃতীয় লিঙ্গের, আল্লাহ তাদেরকে এভাবেই সৃষ্টি করেছেন। তাদেরকে সম্মান করতে শিখুন। আর ছেলে হয়েও যারা মেয়েদের সাথে ঘুরে বেড়ায়, তাদেরকে আরো নিকৃষ্ট কিছু থাকলে সেটাই বলতে শিখুন। বিয়ের আগেই যে মা হতে পারে, এমনকি 5ম বারের মতো বিয়ের পিড়িতে বসেও যে কান্না করতে পারে, সে কখনোই ছলনাময়ী নারী হতে পারে না। তার চোখের পানি কখনোই মিথ্যা হতে পারে না। কমেন্টে জানান কোন মহিষী নারীর কথা বলেছি। পুরুষের এক চোখে প্রিয়তমা, দ্বিতীয় চোখে পরিবার, তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখার, তবুও কেউ নেই তাকে মন থেকে বোঝার। একজন পুরুষকে মোমের সাথে তুলনা করা যায়, কারণ মোমের মতোই সারাটা জীবন জ্বলে পুড়ে পরিবারকে আলো দেওয়া যায়। একজন পুরুষকে যান্ত্রিক মেশিনের সাথে তুলনা করা যায়, কারণ টাকার বিনিময়ে কোম্পানি একজন পুরুষকে মেশিনের মতোই খাটায়। একজন পুরুষ সারাটা দিন কাজের ব্যস্ততার পর ঘরে গিয়ে একটু শান্তি চায়। তাই নারীদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনার স্বামীকে বোঝার চেষ্টা করুন, তাকে ভালোবাসুন, তাকে ছোট ছোট বিষয় নিয়ে ডিপ্রেশনে রাখবেন। আপনি কি জানেন পৃথিবীর 80% পুরুষ জানে না তার বউ তার উপর কেন রাগ করে আছে? কি ভাবছেন বাকি 20% জানে? আরে বাকি 20% তো এটাই জানে না তার বউ তার উপর রাগ করে আছে। বাইরে আজব একটা দেশে বসবাস করি আমরা। 300 জন মানুষ নিয়ে মিটিং করা যায়, 200 জন মানুষ নিয়ে বিয়ে করা যায়, তবে 25-30 জন স্টুডেন্ট নিয়ে ক্লাস করানো যায় না। আরে এভাবে চলতে থাকলে একটা সময় মাথা থাকবে ঠিকই, তবে মাথায় কোনো মাল থাকবে না। 55 বছর বয়সের এক ভদ্রলোক এখনো বিয়ে করেননি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আঙ্কেল আপনি কেন বিয়ে করেননি, আপনি কখনো প্রেমে পড়েননি? লোকটি তখন দীর্ঘ শ্বাস ছেড়ে দিয়ে বলেছিল, আমার যখন নতুন যৌবন ছিল তখন আমিও একটা মেয়েকে ভালোবেসেছিলাম। মেয়েটি একদিন কান্না সুরে বলেছিল, আমাদের যদি মিলন নাও হয় তাহলে তুমি কোনোদিন বিয়ে করো না, অন্য মেয়েকে স্পর্শ করো না, অন্য মেয়ের কাছে যেও না, এটা আমি কখনোই সহ্য করতে পারবো না। তারপর ভাগ্যের চক্করে পরে সেই মেয়েকে আমার পাওয়া হয়নি, তার সাথে আমার বিয়ে হয়নি। তবে সেই মেয়েটা কিন্তু বিয়ে করেছে, তার 2টা সন্তান আছে, সে দিব্যি সুখের সংসার করছে। আর আমি এই বাস্তব সত্যিটা মেনে নিয়েই জীবনটা কাটিয়ে দিলাম।